بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে শিশু আইন 2013 এর 83 ধারা পর্যন্ত। আজকে আমরা একবারে এটা রিভিশন দিয়া এই আইন শেষ করবো ইনশাআল্লাহ। সবাই একটু মনোযোগ দিবেন, তাহলে কি হবে, এটার বারবার আপনাদের কাছে রিপিট করা লাগবে না। যেহেতু আমাদের মূলত মূল আইনগুলোই শেষ, এখন শিশু আইনের শেষ অংশে চলে গেছি। আজকে একবারে রিভিশন দিয়ে শেষে যে 2-3টা ধারা আছে এগুলো আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। শিশু আইন 2013 সালের 24 নং আইন 20 জুন 2013 হতে কার্যকর। মোট ধারা হচ্ছে 93টি। মোট ধারা হচ্ছে 13টি। শিশু আইনের এক ধারা হচ্ছে শিশু আইন 2013 হিসেবে অভিহিত হবে এবং গেজেট প্রকাশের তারিখ হতে কার্যকর হবে। দুই নম্বর ধারা হচ্ছে সংজ্ঞাসমূহ। 2-2 হচ্ছে আইনানুগ বা বৈধ অভিভাবক। 2-3 আইনের সাথে সংঘাতে জড়িত শিশুর সংজ্ঞা। 4 হচ্ছে আইনের সংস্পর্শে আসা শিশু। 7 হচ্ছে নিরাপদ স্থান। 9 হচ্ছে প্রবেশন কর্মকর্তা। 11 হচ্ছে বর্ধিত পরিবার। 2-12 বিকল্প পরিচর্যা। 2-13 বিকল্প পন্থা। 2-16 হচ্ছে বিজ্ঞা। 2-17 শিশু। 2-20 শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। 2-21 সমাজকর্মী। 2-22 সামাজিক অনুসন্ধান প্রতিবেদন। 2-23 সুবিধা বঞ্চিত শিশু। 3 ধারা হচ্ছে এই আইনের প্রাধান্য অন্য আইনে যাই থাকুক শিশু আইনের অপরাধের ক্ষেত্রে এই আইন প্রাধান্য পাবে। 4 ধারা হচ্ছে শিশু। 18 বছরের কম বয়স্ক ছেলেমেয়ে সকলে শিশু হিসেবে গণ্য হবে। 4 ধারা শিশু সংজ্ঞা। 5 ধারা হচ্ছে প্রবেশন কর্মকর্তা। প্রবেশন কর্মকর্তা কারা কারা প্রবেশন কর্মকর্তা হবে? এক বা একাধিক প্রবেশন কর্মকর্তা জেলা, উপজেলা, মহানগর এলাকায় নিয়োগ করবে এবং প্রবেশন কর্মকর্তা নিয়োগ না দেওয়া পর্যন্ত আগে যিনি ছিলেন তিনি দায়িত্ব পালন করবেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রবেশন কর্মকর্তার অনুপস্থিতিতে তিনি দায়িত্ব পালন করবেন। শিশু আইনের 6 ধারা হচ্ছে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য। থানায় আগত করলে কি দায়িত্ব পালন করবেন, তারপরে আদালতে নিলে কি দায়িত্ব পালন করবেন এবং প্রত্যয়িত প্রতিষ্ঠানে যখন প্রেরণ করা হবে তখন কি দায়িত্ব পালন করবেন সেগুলো আলোচনা করা হয়েছে। তারপরে 7 ধারা হচ্ছে জাতীয় পর্যায়ে শিশু কল্যাণ বোর্ড। 8 ধারা জেলা পর্যায়ে শিশু কল্যাণ বোর্ড। 9 ধারা উপজেলা পর্যায়ে শিশু কল্যাণ বোর্ড। 10 ধারা হচ্ছে 2 বছরের জন্য এই বোর্ডটা গঠিত হবে। 11 ধারা হচ্ছে বোর্ডের সভা জাতীয় পর্যায়ে 6 মাসে একবার, জেলা পর্যায়ে 4 মাসে একবার, উপজেলা পর্যায়ে 3 মাসে একবার। শিশু আইনের 12 ধারা হচ্ছে জেলা শিশু কল্যাণ বোর্ড এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা কে হবেন। জেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য হবেন, উপদেষ্টা হবেন এমপি বা সংসদ সদস্য। আর যদি মহিলা সংসদ সদস্য থাকে সেই ক্ষেত্রে উনি সেটার প্রধান হবেন। আর উপজেলায় হবেন মহিলা ভাইস চেয়ারম্যান। তারপরে হচ্ছে 13 ধারা শিশু বিষয়ক ডেস্ক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে প্রত্যেক থানায় একটা শিশু বিষয়ক ডেস্ক থাকবে, সাব ইন্সপেক্টর এটার দায়িত্বে থাকবে এবং মহিলা সাব ইন্সপেক্টর থাকলে তিনি অগ্রাধিকার পাবেন। আর এই দায়িত্বে এই ডেস্কের যে দায়িত্বে থাকবে তিনি হবেন শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। 14 ধারা হচ্ছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কার্যাবলী। তিনি কি কি দায়িত্ব পালন করবেন? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা উনি নথি বা রেজিস্টার সংরক্ষণ করবেন। শিশুর অভিভাবক যারা আছে তাদেরকে অবহিত করবেন। আদালতে গেলে তার সাথে থাকবেন, তারে মানসিক পরিষেবা দিবেন এবং তার মৌলিক চাহিদা পূরণ করবেন। শিশুর বয়স নির্ধারণের জন্য জন্ম নিবন্ধন সনদ দলিলাদি পর্যবেক্ষণ করবেন। প্রবেশন কর্মকর্তার সাথে যোগাযোগ করিয়ে শিশুকে জামিনের ব্যবস্থা করবেন। জামিন দেওয়া না গেলে বিকল্প পন্থায় প্রেরণ করবেন এবং প্রতি মাসে প্রবেশন কর্মকর্তা এবং পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে এই সম্পর্কে রিপোর্ট প্রেরণ করবেন। 15 ধারা হচ্ছে পুলিশ রিপোর্ট বা অনুসন্ধান রিপোর্ট। অর্থাৎ যখন কোনো শিশুর বিরুদ্ধে কোনো অভিযোগ হয় তখন আলাদাভাবে অভিযোগ নিতে হবে এবং
আলাদাভাবে চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করতে হবে। প্রাপ্তবয়স্কের ক্ষেত্রেও আলাদাভাবে সেটা লিপিবদ্ধ করতে হবে। 15 শর্ট হাইফেন ক হচ্ছে মামলা বিচারের জন্য প্রেরণ, অর্থাৎ শিশুর যে অপরাধ আছে সেটা শিশু বিষয়ক আদালতে প্রেরণ করবেন এবং প্রাপ্তবয়স্ক হইলে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবেন। 16 ধারা হচ্ছে শিশু আদালত। আইনের সাথে সংঘাতে জড়িত শিশুর বিচারের জন্য জেলা এক বা একাধিক শিশু আদালত থাকবে। যদি শিশু আদালত না থাকে সেক্ষেত্রে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই আদালতের দায়িত্ব পালন করবেন। এবং যদি শিশু আদালত অর্থাৎ 15 শর্ট হাইফেন ক ধারা অনুসারে যদি রিপোর্ট প্রেরণ না করা হয় সেক্ষেত্রে শিশুর বিচার শিশু আদালতে হবে না। 17 ধারা হচ্ছে শিশু আদালতে অধিবেশন এবং ক্ষমতা। 3 তারিখ সময় নির্ধারণ করবেন কে? আদালত। তারপরে হচ্ছে শিশু আদালতের ক্ষমতা দায়রা আদালতের মতো হবে 18 ধারা। 19 ধারা হচ্ছে শিশু আদালতের পরিবেশ সাজসজ্জা শ্রেণীবিন্যাস থাকবে, শিশুর সুযোগ সুবিধা, তার অভিভাবক পরিবারের সদস্যরা তার সাথে থাকবে এবং পুলিশ, আইনজীবী এবং আদালতে যারা পেশাগত কর্মে নিয়োজিত তারা তাদের নিয়মিত পোশাক ছাড়া সাধারণ পোশাকে কক্ষে অবস্থান করবেন। শিশু আইনে 20 ধারা হচ্ছে শিশুর বয়স নির্ধারণ। অপরাধের তারিখ হতে শিশুর বয়স নির্ধারণ করা প্রাসঙ্গিক হবে। 22 ধারা হচ্ছে শিশুর বয়স সম্পর্কে আদালত অনুমান। যখন আদালত সন্দেহ করে যে শিশুর বয়স কম বা বেশি হইতে পারে সেই ক্ষেত্রে তার দলিলাদি নিয়ে হাজির হওয়ার জন্য সমন দিবেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যক্তি দলিল নিয়ে হাজির হবেন এবং শিশুর বয়স নির্ধারণ করতে পারবেন। তবে যদি ভ্রান্ত প্রমাণিত হয় তাহলে আদালত আদেশ বা রায় অবৈধ হবে না। যদি সেটা ভ্রান্ত হয় সেক্ষেত্রে আদালতের রায় সেটা অবৈধ হবে না। 22 ধারা হচ্ছে শিশুর বিচারে প্রক্রিয়ায় শিশুর অংশগ্রহণ। যে শিশুর বিরুদ্ধে অভিযোগ বা বিচার সম্পন্ন হচ্ছে তার ব্যক্তিগত হাজিরা নিশ্চিত করতে হবে। যদি সে তার ব্যক্তিগত হাজিরা তাকে অব্যাহতি দেয় তাহলে তার পিতামাতা বা প্রবেশন কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং বিচারকালে যিনি আদালতে উপস্থিত থাকবেন তিনি শিশুকে কি করণীয় সেটা বুঝাই দিবেন এবং আইনজীবী এবং প্রবেশন কর্মকর্তা শিশুকে পরিণাম বা পরিণতি সেই বিষয় সম্পর্কেও বুঝাইয়া দিবেন। আর যদি পুলিশ কর্মকর্তা এবং প্রবেশন কর্মকর্তার গাফলতি পরিলক্ষিত হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশ দিবেন। 23 ধারা হচ্ছে শিশু আদালতের অধিবেশনে উপস্থিতি কারা কারা উপস্থিত থাকতে পারবে? 5 শ্রেণীর ব্যক্তি, শিশু, শিশুর অভিভাবক, আদালতের কর্মকর্তা কর্মচারী, পুলিশ, প্রবেশন কর্মকর্তা, আইনজীবী এবং আদালত যাদের অনুমতি দিবে তারা উপস্থিত থাকতে পারবে। 24 ধারা হচ্ছে অভিযুক্ত শিশুর পিতামাতা বা অভিভাবককে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিবেন। যদি দূরে থাকে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে দিবেন। 25 ধারা হচ্ছে 23 ধারায় যারা আদালতে উপস্থিত আদালত চাইলে তাদেরকে বের করেও দিতে পারেন। 26 ধারা শিশুকে নিরাপদ হেফাজতে রাখা। শিশুকে নিরাপদ হেফাজতে রাখা এটা সর্বশেষ পন্থা হিসেবে ব্যবহার করতে হবে। আর যদি তারে নিরাপদ হেফাজতে রক্ষিত শিশুকে বিকল্প পন্থা পরিচালনার জন্য প্রেরণ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে সেজন্য অধিক বয়স্ক শিশুদের সাথে তাকে না রাখা হয়। 27 ধারা হচ্ছে দুভাষী নিয়োগ করবেন। 28 ধারা শিশু আদালতের কার্যক্রমের গোপনীয়তা সেটা সম্পর্কে কি করা যাবে না? মিডিয়ায় কোনো ধরনের সংবাদ প্রকাশ করা যাবে না। তবে যদি শিশুর স্বার্থের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে প্রকাশ করা যাবে। 28। 29 ধারা হচ্ছে আদালত শিশুকে জামিন দিবেন। তার নিজের মুচলেকায়, তার প্রবেশন কর্মকর্তা, অভিভাবক তাদের মুচলেকায় তাকে জামিন দিবেন এবং তাকে জামিন দেওয়া না হইলে সেই বিষয়ে কি করবেন? লিপিবদ্ধ করবেন। 30 ধারা হচ্ছে শিশু আদালত কর্তৃক বিবেচিত বিষয়। যখন কোনো শিশুর বিষয়ে কোনো আদেশ দেওয়া হয় তখন আদালত বিবেচনা নেবেন। বিবেচনাগুলা কি? শিশুর বয়স, শিশুর শারীরিক মানসিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক অবস্থান, পারিবারিক আর্থিক অবস্থা, শিশুর পরিবারের জীবনযাপন, তার অপরাধ সংগঠনের কারণ, শিশুর অভিমত, সামাজিক অনুসন্ধান প্রতিবেদন, শিশুর সংশোধন এবং সর্বোত্তম স্বার্থ এইসব বিষয় বিবেচনায় নেবেন। 31 ধারা হচ্ছে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন প্রবেশন কর্মকর্তা 21 দিনের ভিতরে লিপিবদ্ধ করে নিকটস্থ বোর্ড এর নিকট দাখিল করবেন। 32 ধারা হচ্ছে বিচার সমাপ্তির সময়সীমা। শিশু আদালতে শিশু হাজির হওয়ার তারিখ হইতে 360 দিনের ভিতরে বিচার কার্য সম্পন্ন করবেন। আর যদি এই সময় না পারেন তাহলে আরো 60 দিন সময় বৃদ্ধি করা যাবে। এক নাগাড়ে বিচার চলবে। তবে হত্যা, ধর্ষণ, দর্শুতা, ডাকাতি এইসব অপরাধী ব্যতীত তাকে জামিন দেওয়া যাবে।
হত্যা, ধর্ষণ, দস্যুতা, ডাকাতি, মাদক ব্যবসা এইসব অপরাধে জড়িত হলে তাকে জামিন দেওয়া যাবে না। আর যদি তার সাথে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি থাকে তাদের মামলা চলমান থাকবে। 33 ধারা হচ্ছে শিশুর উপর কোনো নির্দিষ্ট দণ্ড আরোপ করা যাবে না, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড আরোপ করা যাবে না। 35 ধারা হচ্ছে শিশু আদালত কর্তৃক আটক আদেশ। 34 ধারা হচ্ছে নির্দিষ্ট বিরতিতে পর্যালোচনা এবং মুক্তি প্রদান করবেন। 36 ধারা হচ্ছে আদেশ প্রদানের ক্ষেত্রে পরিভাষা, অপরাধের ক্ষেত্রে দোষী, দণ্ডিতের ক্ষেত্রে দোষী সাব্যস্তকরণ, দণ্ডাদেশের ক্ষেত্রে দোষী সাব্যস্তকরণ আদেশ। 37 ধারা হচ্ছে বিরোধ মীমাংসা করবেন প্রবেশন কর্মকর্তা। 38 ধারা হচ্ছে ক্ষতিপূরণের আদেশ দিতে পারবেন অপরাধের সংঘাতে জড়িত শিশুকে। 39 ধারা হচ্ছে যদি তার মা বাবা সেটা দিতে অসমর্থ হয় তাহলে তার বিরুদ্ধে কারাদণ্ড দেওয়া যাবে না, যেটা হচ্ছে কি ক্ষতিপূরণ দিতে না পারলে তার বিরুদ্ধে কারাদণ্ড দেওয়া যাবে না। 40 ধারা হচ্ছে বিচারের ফলাফল বা মুক্তির তারিখ হইতে 7 কর্মদিবসের ভিতরে শিশু, শিশুর পিতামাতা, অভিভাবক, প্রবেশন কর্মকর্তা বা যারা সাক্ষী আছে তাদেরকে অবগত করবেন। 41 ধারা হচ্ছে আপিল, রায়ের তারিখ হইতে 60 দিনের ভিতরে আপিল করবেন এবং আদালত সেই 60 দিনের ভিতরে নিষ্পত্তি করবেন। 42 ধারা হচ্ছে ফৌজদারি আইন অনুসারে প্রযোজ্য হবে। 43 ধারা হচ্ছে দোষী সাব্যস্ত হওয়ার কারণে সে সরকারি চাকরি, বেসরকারি চাকরি বা নির্বাচনে অযোগ্য হবে না এবং তার বিরুদ্ধে বর্ধিত দণ্ড এবং 565 ধারা ফৌজদারি কার্যবিধি 565 ধারা প্রযোজ্য হবে না। 44 ধারা গ্রেপ্তার করা যাবে না, 9 বছরের কম বয়স্ক শিশুকে গ্রেপ্তার করা যাবে না, যদিও করেন তাহলে গ্রেপ্তারকারী কর্মকর্তা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে জানাবেন এবং শিশুকে হাত কড়া, কোমরে দড়ি লাগানো যাবে না। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা তার বয়স নির্ধারণ করবেন, বয়স যদি নির্ধারণ করতে না পারেন সেই ক্ষেত্রে কি করবেন, তাকে শিশু হিসেবে গণ্য করবেন। 45 ধারা হচ্ছে মাতা পিতা এবং প্রবেশন কর্মকর্তাকে অবহিত, অর্থাৎ শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা তার পিতা মাতাকে প্রবেশন কর্মকর্তা অবগত করবেন। 46 ধারা হচ্ছে তদন্ত, সুস্পষ্ট বিধান না থাকলে ফৌজদারি বিধান মতো তদন্ত করবেন। 47 ধারা জবানবন্দি, সতর্কীকরণ ও মুক্তি। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা তার মা বাবা, অভিভাবক এবং প্রবেশন কর্মকর্তা সমাজকর্মীর উপস্থিতিতে তাকে সতর্ক করিয়া জবানবন্দি গ্রহণ করবেন এবং তাকে মুক্তি দিবেন। 48 ধারা বিকল্প পন্থা। 49 ধারা পারিবারিক সম্মেলন। 50 ধারা হচ্ছে বিকল্প পন্থার মেয়াদ। 51 ধারা বিকল্প পন্থার শর্ত ভঙ্গন করলে নতুন করে আদেশ দিতে পারবেন। 52 ধারা হচ্ছে পুলিশ কর্তৃক জামিন। 53 ধারা আইনের সংস্পর্শে আসা শিশু সম্পর্কে অবহিত করার দায়িত্ব। 54 ধারা আইনের সংস্পর্শে আসা শিশুর ক্ষেত্রে বিশেষ সুরক্ষা, যেটা যদি তার মা বাবা পাওয়া না যায়, অভিভাবক পাওয়া না যায়, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। তারপরে হচ্ছে 58 ধারা সুরক্ষামূলক পদক্ষেপ, অভিযুক্ত ব্যক্তির সাথে তার সাক্ষাৎকার করতে দেওয়া যাবে না, শিশুর নিরাপত্তা অবস্থান গোপন করবেন এবং শিশুর পরিবারের সকল সদস্যের নিরাপত্তা নিশ্চিত করবেন। তারপরে হচ্ছে 69 ধারা যদি কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠান হতে শিশু পলাতক করে সেই ক্ষেত্রে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে সংশ্লিষ্ট স্থানে আবার তাকে প্রেরণ করবেন। 70 ধারা শিশুর প্রতি যদি নিষ্ঠুর আচরণ করে তাহলে তার দণ্ড। 71 ধারা হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি কালকে সকালে হাজির করবে, এখনো করে নাই, কালকে সকালে হাজির করবে, কালকে সকালে হাজির করবে। না আসা লাগলে আমি সকালে জানাবো। আচ্ছা আমি তোমার পরে কল দিচ্ছি, ক্লাসে আছে, পরে কল দিচ্ছি। 71 ধারা হচ্ছে শিশুকে ভিক্ষাবৃত্তিতে নিয়োগ করার দণ্ড। 72 ধারা হচ্ছে শিশুর দায়িত্বে থাকাকালে যদি সে নেশাগ্রস্ত হয় সেই ক্ষেত্রে তার শাস্তি 72 ধারা। 73 ধারা হচ্ছে শিশুকে নেশাদ্রব্য বা বিপজ্জনক ওষুধ যদি সেবন করায় সেই ক্ষেত্রে শাস্তি 73। 74 ধারা হচ্ছে মাদকদ্রব্য বা বিপজ্জনক ওষুধ বিক্রয়ের স্থান প্রবেশ করার অনুমতি দিলে তার শাস্তি। 75 ধারা হচ্ছে শিশুকে বাজি ধরতে বা ঋণ গ্রহণে উস্কানি দিলে তার দণ্ড। 76 ধারা হচ্ছে শিশুর নিকট হইতে কোনো দ্রব্য বন্ধক রাখা বা ক্রয় করার দণ্ড। 77 ধারা হচ্ছে শিশুকে
যৌনপল্লীতে থাকার বা প্রবেশ করার অনুমতি দেওয়া। 4 বছরের অধিক বয়স্ক শিশুকে যৌনপল্লীতে যাওয়া বা তারা এখানে বসবাস করার অনুমতি দেওয়া যাবে না। আর যদি সে সুবিধা বঞ্চিত শিশু হয় তাহলে তার বিকল্প পরিচর্যায় প্রেরণ করতে হবে। 78 দ্বারা হচ্ছে শিশুকে অসৎ উদ্দেশ্যে পরিচালনা বা উৎসাহ দানের দণ্ড। যে শিশুকে দিয়ে আপনি অপরাধমূলক কার্যক্রম করাইলেন বা তার দিয়ে যৌন বৃত্তি করাইলেন বা যৌন সঙ্গম করাইলেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 78 দ্বারা। 79 দ্বারা হচ্ছে শিশুরে দিয়া আগ্নেয়াস্ত্র বা অবৈধ বা নিষিদ্ধ বস্তু বহন বা সন্ত্রাসী কার্য করাইলে তার শাস্তি। 80 দ্বারা হচ্ছে শিশুকে শোষণের দণ্ড, অর্থাৎ শিশুকে যদি আপনি তারে শ্রম দিয়ে আপনি কি করলেন, তার ইনকাম খাইলেন, তারে দিয়ে উপার্জন করাইয়া তার ইনকাম খাইলেন এবং তারে অসৎ উদ্দেশ্যে পরিচালনা করলেন, তারে দিয়ে যৌন কর্ম করাইয়া আপনি টাকা ইনকাম করলেন, সেই ক্ষেত্রে আপনার দণ্ড হবে 80 দ্বারা। 81 দ্বারা হচ্ছে এই যে 28 দ্বারার যে সংবাদ মাধ্যমে প্রকাশ করছে এটার জন্য তার শাস্তি হবে 81 দ্বারা। 83 দ্বারা হচ্ছে যে শিশু পলায়ন করছে, এই শিশুকে উদ্ধার করতে হলে আপনি যদি বাধা প্রদান করেন, লুকাইয়ে রাখেন, প্রত্যয়িত প্রতিষ্ঠানে রাখেন, সহায়তা করেন, সেই ক্ষেত্রে শাস্তি হবে 82 দ্বারা। 82 দ্বারা হচ্ছে শিশু সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করলে তার শাস্তি। তাহলে আমাদের শাস্তির দ্বারা হচ্ছে 70 থেকে 82 পর্যন্ত, মোট 13টা দ্বারা হচ্ছে শাস্তির দ্বারা। এগুলো একটু ইম্পর্টেন্ট এবং গুরুত্ব সহকারে দেখবেন। বাংলা লেখা আসে না ভাই, কি লেখছেন বুঝি নাই। স্যার, হুম। লেক্সের 70 বিচার কোন আদালতে হবে? কিসের 70 ধারার বিচার কোন আদালতে হবে? সত্য? সবগুলাই তো হচ্ছে শিশু আদালতের, অর্থাৎ শিশুকে আপনি যখন কোনো অপরাধ করাবেন তখন তো এগুলার বিচার তো শিশু আদালতেই হবে। আর হচ্ছে স্যার যে 29 আর 52, 29-এ কে জামিন দিবে, 52 কে জামিন দিবে? 29-এ হচ্ছে আদালত দিবেন, 52-এ পুলিশ দিবেন। 52 পুলিশও দিতে পারবে, আদালতও দিতে পারবে, তবে 52টা আমাদের পুলিশের ক্ষেত্রে প্রয়োজন। 29-এ দিবে আদালত জামিন, 52-এ দিবে পুলিশ জামিন, আর পুলিশ যদি জামিন না দেয় সেই ক্ষেত্রে আদালত জামিন দিবে 52-তে। স্যার, বলেন। ইয়া, একজন শিশু অপরাধীকে গ্রেপ্তারের ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা। হুম। একজন শিশু অপরাধীকে গ্রেপ্তারের ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা, ওই যে 44 ধারার বিষয়গুলো আর কি। 44। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তারপর হচ্ছে যে গ্রেপ্তারের পর পুলিশ কর্মকর্তার করণীয় 45। হ্যাঁ। তাই তো? হ্যাঁ। মানে যদি আসে যে একজন শিশু অপরাধীকে গ্রেপ্তারের ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা কি, তাহলে আমরা 44-এর 1, 2, 3, 4 লিখবো। হ্যাঁ। আর যদি বলেন যে গ্রেপ্তারের পর পুলিশ কর্মকর্তার করণীয়, গ্রেপ্তারের পর আবার পুলিশ কর্মকর্তার করণীয়, তাহলে 45-এর ক্লোজ গুলা। তাই তো? হ্যাঁ, 45 দ্বারা দিবেন যে তার এই শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা শিশুর মা বাবা, অভিভাবক বা প্রবেশন কর্মকর্তাকে জানাবেন। যদি না জানাইতে পারেন সেই ক্ষেত্রে আদালতে হাজির করার তারিখ হইতে 24 ঘন্টার ভিতরে সেটা লিখিত রিপোর্ট দিবেন। ঠিক আছে। তারপরে আজকের আমাদের আলোচনা হচ্ছে 84 দ্বারা, এখান থেকে 2-3টা দ্বারা পড়বো, পড়ে দিয়ে ইনশাল্লাহ আমরা আজকে শিশু আইন শেষ করব। তাহলে 84 দ্বারা হচ্ছে বিকল্প পরিচর্যা। বিকল্প পরিচর্যা কারা করবে? সুবিধা বঞ্চিত শিশু এবং আইনের সংস্পর্শে আসা শিশুর সুরক্ষার জন্য বিকল্প পরিচর্যার উদ্যোগ গ্রহণ করা হয়। তাহলে এই কাদের বিরুদ্ধে নেওয়া হয়? সুবিধা বঞ্চিত শিশুর জন্য বা আইনের সংস্পর্শে আসা শিশুর জন্য এই সুরক্ষাটা নেওয়া হয়। শিশুর পিতামাতার সাথে পরিচর্যার উপায় আলোচনা করা, অর্থাৎ এই শিশুকে কিভাবে পরিচর্যা করা যায় তার মা বাবার সাথে আলোচনা করা। তবে পিতামাতা বিচ্ছেদ হলে শিশুর মতামত নিশ্চিত করবেন, যে মা বাবার তালাক হয়ে গেছে সেই ক্ষেত্রে শিশুর মতামত নিশ্চিত করতে হবে। 3 হচ্ছে মা বাবার সহিত যদি সম্ভব না হয় তাহলে বর্ধিত পরিবার বা সমাজভিত্তিক একত্রে প্রেরণ করা যাবে। বর্ধিত পরিবার দাদা দাদি, নানা নানু, খালা খালু, তাদের সাথেও আলোচনা করিয়ে সেটা করা যাবে। তারপরে হচ্ছে তার 2 দিনে যদি সম্ভব না হয়, অর্থাৎ মা বাবার সাথে আলোচনা সম্ভব না বা তার বর্ধিত পরিবারের সদস্যদের সাথে সম্ভব না, সেই ক্ষেত্রে তাকে
85 দ্বারা প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করবেন। তারপরে হচ্ছে শিশুর মা বাবা শিশুকে যদি অনৈতিক বা বেআইনি কাজে ব্যবহার করে বা করতে পারে এরকম সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে 85 দ্বারা প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করতে হবে। বুঝা গেছে? যে বিকল্প পরিচর্যা 84। বিকল্প যে আমরা যে সংজ্ঞা পড়ছি 2-11, হ্যাঁ বলেন। আমরা যে স্যার সংজ্ঞা পড়লাম 2-11 বর্ধিত পরিবার, ওই যে দাদা নানি খালা খালি থেকে শুরু করে ভগ্নী পর্যন্ত, হ্যাঁ, না, এরা সবাই তো না। এখন বিকল্প পরিচর্যাটা কি? বিকল্প সুবিধা বঞ্চিত পরিচর্যা, শিশু এবং আইনের সংস্পর্শে আসা শিশু আর কি, এদের সুরক্ষা। হ্যাঁ, এদেরকে সুরক্ষা দিবেন, তার পিতামাতার সাথে আলোচনা করবেন। অর্থাৎ মনে হন যে একটা শিশু অপরাধে জড়িত হয়ে গেছে, বা মনে হন যে একজন সাক্ষী হয়েছে, ঠিক আছে, সাক্ষী হয়েছে, অথবা যেমন ওই যে মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই, বা উভয়ে নাই, এরকম ব্যক্তিও তো কি সুবিধা বঞ্চিত শিশু, তাই না? তো তাদেরও তো সেটা হুম, নিশ্চিত করতে হবে। তখন এই যে তাদেরকে কি করবেন, প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করবেন। তারপরে হচ্ছে শিশু আইনের 85 দ্বারা যে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান। কারণ প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান কি, এমসিকিউর জন্য আপনার এটা আসবে। সরকারি শিশু পরিবার, ছোটমণি নিবাস, দুস্থ শিশুদের প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র, সরকারি আশ্রয় কেন্দ্র এবং সরকার নির্ধারিত প্রতিষ্ঠান, সেগুলা কি প্রত্যায়িত প্রতিষ্ঠান। এখন যদি না আপনাকে প্রশ্ন করে যে প্রত্যায়িত প্রতিষ্ঠান কোনগুলো, সরকারি শিশু পরিবার, ছোটমণি নিবাস, দুস্থ নিবাস, বা সরকার কর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠান বা আশ্রয় কেন্দ্র, তাহলে কি বলবেন, সবগুলাই হচ্ছে প্রত্যায়িত বা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান। এইসব জায়গায় তাদেরকে প্রেরণ করে তাদের সেবা যত্ন শুশ্রূষা যেগুলো করা দরকার সেগুলাই ব্যবস্থা নিতে হবে। তারপরে হচ্ছে শিশু আইনের 89 দ্বারা সুবিধা বঞ্চিত শিশু কারা। একটু মনোযোগ দেন, এখানে সুবিধা বঞ্চিত শিশু কারা এটা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও আমরা কি হয়, আমরা এগুলা সম্পর্কে যখন লিখতে যাই তখন দেখা যায় যে অনেকগুলাই ভুল হয়, বা এমসিকিউর মধ্যে আমরা এই ভুলগুলো করে রেখে আসি। সুবিধা বঞ্চিত শিশুর প্রথমেই বলছে যে শিশুর পিতা অথবা মাতা একজন কি করছে, পিতা মারা গেছে অথবা মাতা মারা গেছে, সে কি হবে, সুবিধা বঞ্চিত। অথবা মা বাবা উভয়ই মারা গেছে, সেও হবে কি সুবিধা বঞ্চিত। তারপরে বলছে বৈধ অভিভাবকহীন শিশু, অর্থাৎ যার যে শিশু কোনো বৈধ অভিভাবক নাই। তারপরে বলছে গৃহ যা বা আবাসস্থলহীন, অর্থাৎ যেটারে আমরা বলি পথ শিশু, যাদের কোনো বাসস্থান নাই। তারপরে হচ্ছে যে শিশু ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত, যে ভিক্ষা করে সে। তারপরে বলছে তার মা অথবা বাবা যারা কারাগারে আছে তার সন্তানও কি সুবিধা বঞ্চিত শিশু। তারপরে হচ্ছে যৌন নির্যাতন বা হয়রানির শিকার শিশু, যে শিশু যৌন নির্যাতন হয়েছে বা হয়রানির শিকার হয়েছে সেই শিশু সুবিধা বঞ্চিত শিশু। তারপরে হচ্ছে যৌনবৃত্তি বা সমাজ বিরোধী কাজে নিয়োজিত বা অপরাধ স্থানে গমনকারী শিশু, যৌনবৃত্তি বা সমাজ বিরোধী কাজে নিয়োজিত বা অপরাধ স্থানে গমনাগমনকারী শিশু, তারা সুবিধা বঞ্চিত শিশু। তারপরে হচ্ছে প্রতিবন্ধী শিশু। তারপরে হচ্ছে মাদক বা অন্য কোনো অস্বাভাবিক আচরণের শিশু, যে মাদক সেবন করে সেও কি সুবিধা বঞ্চিত। তারপরে হচ্ছে বস্তিতে বসবাসকারী শিশু। তারপরে হচ্ছে গৃহহীন শিশু। তারপরে হিজড়া। তারপরে বেদে এইচআইভি এইডস আক্রান্ত শিশু, তারা কি সুবিধা বঞ্চিত শিশু। এখন এই যে নামগুলা বললাম এগুলা কি আপনার এমসিকিউর জন্য, যে সুবিধা বঞ্চিত শিশু হিসেবে নিচের কোন শিশু গণ্য হবে, দিল আপনাকে এইচআইভি এইডস এ আক্রান্ত, প্রতিবন্ধী, হিজড়া শিশু, দিল সবগুলা। তখন আপনি যদি শুধু একটা দেন তাহলে তো হবে না, কারণ সবাই কি সুবিধা বঞ্চিত শিশু। তারপর হচ্ছে মাদকের সাথে যারা জড়িত তারাও সুবিধা, প্রতিবন্ধী, যৌন নির্যাতনের শিকার, তার মা বাপ দুইজনে অথবা একজনে কি কারাগারে। তারপরে বলুন না। তারপরে হচ্ছে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত শিশু, বৈধ অভিভাবকহীন শিশু,
বা তার মা অথবা বাপ একজন মারা গেছে বা উভয় মারা গেছে, সেই শিশু কি হবে? সুবিধা বঞ্চিত শিশু হিসেবে গণ্য হবে। তারপরে হচ্ছে 91 ধারা, পুলিশ কর্তৃক শিশুকে প্রেরণ। আইনের সংস্পর্শে বা সুবিধা বঞ্চিত শিশু পুলিশ কর্মকর্তা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার নিকট প্রেরণ করবেন। আইনের সংস্পর্শে বা সুবিধা বঞ্চিত শিশু পুলিশ কর্মকর্তা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার নিকট প্রেরণ করবেন। এটা কি বুঝলেন? এই কথাটার অর্থ আপনারা কি বুঝলেন? যে পুলিশ কর্মকর্তা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার নিকট প্রেরণ করবেন, এই কথাটার অর্থ কি? ও নারী ও শিশু হেলথ হেলথ ডেস্ক থাকে না একটা, নারী না ও শিশু হেলথ ডেস্ক। না, এটা হচ্ছে কি, আপনি মনে করেন যে ডিউটিতে আছেন, সাপোজ, হ্যাঁ, আপনি ডিউটিতে আছেন, এখন একটা শিশু কি হয়েছে, আপনি তার আপনার কাছে আসছে অথবা আপনি তাকে কি করছেন, নিয়ে আসছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে এই শিশুটাকে আপনি শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, যে থানায় দায়িত্বে থাকে একজন সাব ইন্সপেক্টর, উনার নিকট আপনি প্রেরণ করবেন। এখন সাব ইন্সপেক্টর কি করবে? যে শিশু বিষয়ক যে পুলিশ কর্মকর্তা, উনি কি করবে? আইনের সাথে সংগত জড়িত শিশুকে আইন অনুসারে ব্যবস্থা নেবেন এবং সুবিধা বঞ্চিত শিশুকে বিকল্প পরিচর্যায় প্রেরণ করবেন। ঠিক আছে? এরকম তো স্যার চোখে পড়ে নাই, শিশু বিষয়ক কর্মকর্তা তো এরকম কোন থানায় চোখে পড়ে নাই, শুধুমাত্র নারী ও শিশু যে হেল্প ডেস্ক থাকে একটা, দুইটা মহিলা দেওয়াতে মহিলা হ্যাঁ, পুলিশ ওইখানে রাখা হয়। ওইটাই হচ্ছে সেটা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। প্রত্যেক থানায় দেখবেন যে একটা সাইনবোর্ড রাখা থাকে একটা টেবিলের উপরে। ঠিক আছে? এখন বেশিরভাগ থানায় দেখা গেছে যে যেখানে সাব ইন্সপেক্টর মহিলা আছে উনি দায়িত্বে থাকে, অথবা একজন পুরুষ সাব ইন্সপেক্টর থাকে। আর নারী এবং শিশু ডেস্কের দায়িত্বে থাকে একজন এএসআই নারী, উনি এইটার দায়িত্বে থাকে আর কি। এখন আপাতত বর্তমানে এইগুলাই আছে। ঠিক আছে? তাহলে এই যে আমাদের আলোচনা শেষ হইলো আজকে, 92 93 এগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা আজকে আলোচনা শেষ করলাম হচ্ছে শিশু আইন 2013। এখন এই যে শিশু আইন 2013 আমরা শেষ করলাম আজকে, এখন এই বিষয়ে কি আপনাদের কোনো প্রশ্ন আছে? ওই যে